তন্ত্র এমন একটা জিনিস, নো ইনভেস্টমেন্ট। এই ব্যবসায় ইনভেস্টমেন্ট করা লাগে না খুব একটা। তাহলে হঠাৎ করে এই ভৈরবের যে এত জনপ্রিয়তা হওয়ার তার কি কোনো মাহাত্ম্য আছে বিশেষ কিছু? তুমি আরো বেশি পাওয়ারফুল কাল ভৈরবের কালী তারা এই অবধি সীমিত ছিল। আচ্ছা, কাল ভৈরব এবং মহাকাল এটা কি একই দেবতা? ম্যানিফেস্টেশন বলে একটা কথা আছে, কোনোদিনই মূর্খরা তন্ত্র করতে পারে না। এই যে আমার দীক্ষা নিয়ে কিন্তু অনেকের একটা কন্ট্রোভার্সি আছে। অঘরী নহিলে তান্ত্রিক বলে পরিচয় দেয়। এরা কি আসলে একই নাকি এদের মধ্যে কিছু তফাৎ আছে? জটা ফটা করে ছাই পাই থেকে মাংস মাংস চিড়ে খাবো, মদ ফদ খাবো, আমি অঘর। এগুলো অঘর সাধনার একটা পার্ট আছে। কুণ্ডলিনী সাধনা, যখন আমি শ্মশান সাধনা করবো তখন শ্মশানের একটা পার্ট, যখন আমি চিন্তা সাধনা করবো চিন্তা একটা পার্ট সাধনা। কিন্তু এখন অনেকে আমি দেখি অটোযুক্ত করেই না, শুধু গোরখনাথ পরম্পরার দীক্ষা নিয়ে নিজেকে অঘরী বলে দেয়। তখন বৈরবের পুজো হয়, অশীতাঙ্গ বৈরবের পুজো হয়, উন্মুক্ত বৈরবের পুজো হয়, জাতীয় সাধনা হয়, জানেন। জয় শ্রী মহা। নমস্কার সবাইকে, স্বাগত আমাদের পডকাস্টের নতুন এপিসোডে। আজ আমাদের সাথে স্বয়ং অবধূত সুরজিতানন্দ ভৈরবজি। বাবাজি কেমন আছেন? ভালো আছি, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। বাবাজি, আজ আমরা এখানে প্রস্তুত হয়েছি কিছু মানুষের বিশেষ কিছু প্রশ্ন নিয়ে। আমাদের জেনারেশনে লকডাউনের পরবর্তীকালে কাল ভৈরব হঠাৎ খুব জনপ্রিয়তা পায় এবং আমার বিশেষ করে দেখতে গেলে আমার যে দাদুর জেনারেশন তাদের মধ্যে কিন্তু কাল ভৈরব বা ভৈরবের নাম জানাটার কোনো খুব একটা চল নেই। তাহলে হঠাৎ করে এই ভৈরবের যে এত জনপ্রিয়তা হওয়ার তার কি কোনো মাহাত্ম্য আছে বিশেষ কিছু? দেখো, এটা বলতে গেলে একটু আগে থেকে তোমার বলতে হবে। এই যে লকডাউনটা গেল, এই লকডাউনটা মানুষের জীবনে একটা বিরাট বড় ধাক্কা, বিরাট বড় শিক্ষা, বিরাট বড় অবনতি বলতে পারো, তাই তো? তো মানুষের কাজ বাজ চলে গেল, প্রচুর মানুষের সংসার চলছে না, খাওয়া জুটছে না, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ। এবার হট করে কি হলো, মানুষ একটু ঠাকুর দেবতার প্রতি বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল, মানে বেশি একটু ভালোবাসতে শুরু করে দিলে এরপর ঠাকুর দেবতাকে। হঠাৎ চারিদিকে পুজো পাঠটা বেড়ে উঠলো, দেখবে। আর তন্ত্র এমন একটা জিনিস, নো ইনভেস্টমেন্ট। এই ব্যবসায় ইনভেস্টমেন্ট করা লাগে না খুব একটা। তারাপীঠ যাও, পুজো দিয়ে দাও, তারাপীঠে অনেক সাধু ফাধু পেয়ে যাবে। আর গুরুত্ব এখন সরাসরি বাজারে 500, 1000, 2000 খরচা করে যাই হোক, এটি পেটি যাই হোক, একটা কোথা থেকে একটা দীক্ষা ভিক্ষা নিয়ে নাও। তারাপীঠে কুলের বীচির মালা ঝরে দেখবে 30 টাকা 40 টাকার রুদ্রাক্ষ বলে। দু চারটা লাল লেন ফাইবারের মালা কিছু আছে, ফাইবারের মালা। হ্যাঁ, অনেকজন পরে দেখেছে। হ্যাঁ, অল্প কিছু ইনভেস্ট, হ্যাঁ। ব্যাস। তারপর নিজের নামের পেছনে একটা তন্ত্র সম্রাট বা অমুক এই কুলরত্ন। হ্যানা তেনা দিয়ে একটা হস্ত সিদ্ধ 3 মিনিটে বশীকরণ, একদম উনি সাধনা করে স্বয়ং হিমালয় থেকে এসছেন, এইগুলো দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বসতেন। এই এই জন্য তন্ত্রের ব্যবসাটা লকডাউনের পর থেকে মার্কেটে খুব হাই হয়ে গেল। লোক যখন দেখছে কিছু করার নেই, কি করবো, তো তান্ত্রিক হয়ে যায়। তান্ত্রিক হতে গেলে কোনো পড়াশোনার ব্যাপার নেই, কোনো ডিগ্রির ব্যাপার নেই, কিচ্ছু নেই। আর তুমি তোমার নামের আগে কি লিখলে না লিখলে এতে কারোর কাছে এসেও যায়। এবার ধরো কিছু মুরগি তো বধ হবে। তুমি সোশ্যাল মিডিয়া অ্যাড দিচ্ছ, চারদিকে পোস্টার দিচ্ছ, 100 লোক দেখলো, দুটো তো বধ হবে, খরচা তো উঠে যাবে আবার। তো এই থেকে তন্ত্রের মার্কেটটা বেড়ে গেল হঠাৎ করে। গলি গলিতে তান্ত্রিক আর জ্যোতিষ, গলি থেকে এখন প্রতিটা বাড়িতে কেউ না কেউ জ্যোতিষ তান্ত্রিক। যেমন এখন ধরো কেউ যদি দেখাতে আসে আমাদের কাছে, তো সে দেখাতে সে তাকে প্রেডিকশন আমার থেকে নিতে হয় না, সে নিজেই প্রেডিকশন নিজের করে। সে এসে বলে দেয় আমার মঙ্গল তো অষ্টমী ছিল, আমি মাঙ্গলিক, এই জন্য আমার বিয়েতে এই হয়ে গেছে ওই হয়ে গেছে, আমি একটা বগলামুখী করে এটা কাটিয়েছি। মানে সে প্রেডিকশন নিজেটা হয় দিচ্ছে, আমার থেকে ডায়াগনোসিস করাবে, সে নিজে ডায়াগনোসিস করে নিয়েছে, ইউটিউব দেখে এসছে অলরেডি। তো সব বাড়িতে এখন জ্যোতিষ, সব বাড়িতে একটা করে তান্ত্রিক আছে। সবাই দেখবে বাড়িতে কে সুতো দিয়ে মরছে, ওটা দিয়ে হ্যাঁ, এখন তো শোজ হয়। যে যা হ্যাঁ, পাচ্ছে হ্যাঁ। করা শুরু করে দিচ্ছে। ওই যে পকেটে ফুল রাখলে 9 নম্বর লিখে রাখলে এই হবে। এবার এই করতে করতে মার্কেটে লাল কাপড়ের চলটা এবার হট করে ঢুকলো কালো কাপড়। মানে সবাই ভাবছে না, লাল কাপড়ের তান্ত্রিক থেকে কালো কাপড়ের তান্ত্রিক হলে পাওয়ার বেশি। সবাই হঠাৎ করে অঘরী হতে শুরু করে দিল। এক ধাসে তুমি দেখবে এখন লাল কাপড় লোকে কম পরে, এখন কালো কাপড়টা বেশি পড়ছে। সবার নামের পেছনে অঘোর পীর লেখা আছে, কেউ শ্রীনাথ অঘোর পীর, এই অঘোর পীর, সেই অঘোর পীর। তো সবাই অঘরী হয়ে গেল, কালো কাপড়। এবার কালো মানে কালোর দিকে বেশি এসছে। আগে তোমার বাড়িতে লক্ষ্মী পুজো করাতো, গণেশ পুজো করাতো, তারপর তোমার ধরো দুর্গা পুজো, কালী পুজো, কালী তারা এই অবধি সীমিত ছিল, তারা ফারা অবধি সীমিত। এখন না,
এখন কালো ড্রেসের মার্কেট, কালো জিনিসের মার্কেট বেশি। এই জন্য কাল ভৈরব চলে এলো হঠাৎ, মহাকাল ভৈরবের পুজো হচ্ছে, কাল ভৈরবের পুজো হচ্ছে। আগে লোকে শনিবার করে শনি মন্দিরে যেত, এখন খোঁজে কোথায় কাল ভৈরবের মন্দির আছে পশ্চিমবাংলায়, সেখানে গিয়ে প্রদীপ জ্বালাবো, সেখানে গিয়ে মদের বোতল ঢেলে দেবো। মানে এই চলটা এই লকডাউনের পর থেকে বেড়ে গেছে। আদৌ কাল ভৈরব কি, কাল ভৈরবকে নিয়ে পুজো করলে কি হয়, বা কাল ভৈরবের উপাসনা করলে কি হয়, কিভাবে কাল ভৈরব উপাসনা করতে, এই বিষয়ে জানার দরকার নেই। দেখবো ওজো একটা কথা বলে, মাননে সে ज्यादा जानना जरूरी है। ওজো বলে মাননে সে ज्यादा जानना जरूरी है। তো আমাদের এখানে ব্যাপারটা উল্টো, জানে না মানুষ, বোঝার দরকার নেই। ও বলেছে ওই বট গাছের করে সুতো বেঁধে দিলে ভাগ্য পেয়ে যাবে, লাইন দিয়ে লোক সুতো বাঁধতে চলে যাচ্ছে। কে বলেছে যে ওই মন্দিরে পুজো দিলেই শনিবার করে যদি কাল ভৈরবের প্রদীপ জ্বালো, তাহলে কিন্তু তোমার সমস্ত শত্রু মরে যাবে। সবাই প্রদীপ জ্বালছে কাল ভৈরব, এইভাবেই চলে গেছে, প্রচলিত হয়ে গেছে। আর একটা জিনিস দেখা যায়, কাল ভৈরবের কাছে করে তাড়াতাড়ি হয় খুব। হ্যাঁ, ওই কাল ভৈরব একটা দশাশরী ব্যাপার। হ্যাঁ। কাল ভৈরব ওনার একটা দশাশরী রূপ, দশাশরী ব্যাপার, সঙ্গে কুকুর টুকুর নিয়ে। আর এখন কুকুরের প্রতিও প্রেম মানুষের বেড়েছে। আগে হ্যাঁ, আগে এতটা প্রেম ছিল না কিন্তু। তো আগে আমার যখন, আমারও ডগি ছিল একটা, ও মারা গেছে। তো রাস্তায় বেরোলে কোথাও একটু পায়খানা টায়খানা করে লোকে খ্যাক খ্যাক করে উঠতো। এখন লোকে যেন মনে করছে পবিত্র স্থান ওটা। আগে গোবর যেমন পবিত্র মনে তার কুকুরের খুব পবিত্র করে লোক। হঠাৎ কাল ভৈরব থেকে কিন্তু মানুষের, কাল ভৈরব মহাকাল থেকে যেই দেখেছে কুকুর বাহন, কুকুরের প্রতি প্রেম মানুষের বেরিয়ে গেছে। হ্যাঁ, এটাও ভালো হয়েছে, পশু প্রেমটা বেড়েছে, হ্যাঁ। রাস্তাঘাটে কুকুরগুলো একটু খাওয়া দাওয়া পাচ্ছে কাল ভৈরব আসাতে, এটা একটা ব্যাপার। আচ্ছা, আমার জেনারেশনে তো সবাই কাল ভৈরবের প্রতি একটা খুবই আকর্ষণ প্রকাশ করছে, এবং বাজারে তো সেরকম গুরু এখন আর পাওয়া যায় না, আর তার উপরে যদি ঠকে যাওয়ার একটা ভয় আছে। আপনার যে ইনস্টিটিউট আদিতন্ত্র, এটা কি তাদের এই জার্নিতে একটা আলো দেখানোর কাজ করতে পারে? দেখো, একটা কথা বলি, কাল ভৈরব প্রতি অনেকেরই একটা আলাদা আকর্ষণ আছে। আমার মন্দিরেও কাল ভৈরবের মূর্তি আছে, তুমি মন্দিরে গেলে দেখতে পারো। তো যখনই কোনো কিছু, তন্ত্রটা কিন্তু একটা পড়াশোনার বিষয়। তন্ত্র মানে এই না যে লেবু নিয়ে এলাম, সূচ ফোটাচ্ছি, সজারুর কাঁটা এনে পুতুল বানিয়ে মেরে দিলাম, এটা তন্ত্র না। এটা তন্ত্রের একটা ছোট্ট পার্ট। তন্ত্রের একটা ছোট্ট পার্টের মধ্যে শটকর্ম আছে, এই শটকর্ম ক্রিয়ার মধ্যে এগুলো পড়ে। তন্ত্রটা কিন্তু একটা মহা সমুদ্র, যেখানে কোনো শেষ নেই। একটা সমুদ্র তুমি জল শেষ করতে পারবে, একটা কুয়োর জল শেষ করতে পারবে, মাপতে পারবে যে এতটা জল থাকে। একটা সমুদ্রের জল মাপা তো সম্ভব না। তো তন্ত্রটা একটা মহা সমুদ্র বলতে পারো। তন্ত্র কথার অর্থটাকে বুঝতে হবে। তন্ত্র যদি আমরা এক কথায় বলি, তন্ত্র ইজ ইকুয়াল টু টেকনিক। আর যদি আমরা এটাকে বৃহৎ করে বলতে চাই, তাহলে অনেক বড় বলা হবে। বৃহৎ করে বলতে গেলে এটা সবাই বলে, তনু থেকে তন্ত্র। তনু মানে তোমার সূক্ষ্ম শরীরকে তনু বলা হয়, স্থূল শরীর না। এই সূক্ষ্ম শরীর থেকে, তনু কথা থেকে তন্ত্র এসেছে। কেন? ম্যানিফেস্টেশন বলে একটা কথা আছে। দেখবে, তুমি হয়তো কোনো কিছু ভাবছো, তুমি ঈশ্বরকে বলনি বা কাউকে বলনি, একটা কোনো বিষয় নিয়ে ভাবছিলে, প্রায় 2-4 দিন ধরে ভাবছো। হট করে তুমি তোমার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফেসবুক ওই ব্যাপারটা দেখতে পেলে, না হয়? হ্যাঁ, অবশ্যই। হট করে তুমি রাস্তা দেখছো, যা ওই ব্যাপারে গিয়ে একটা পোস্টার দেখতে পেলে, বলে এ বাবা, এই তো কদিন আগে আমি ভাবছিলাম, ও মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এটা ম্যানিফেস্ট। এবার তুমি তোমার জানতে অজান্তে ওটা অলরেডি ইউনিভার্সের মধ্যে ম্যানিফেস্ট করে ফেলেছো। এটা অজান্তে ম্যানিফেস্ট, ইউনিভার্সে গিয়ে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে ওটা রিটার্ন দিচ্ছে। এবার যেহেতু তুমি ম্যানিফেস্টটা জেনে করো না জেনে করছো, অটোমেটিক ম্যানিফেস্ট, সেটা ধাক্কা লেগে যেখানে বেড়েছে গেছে, যার ব্রেনে গিয়ে হিট করেছে সে ওটা প্রোডাকশন মার্কেটে করে দিয়েছে। এরকম বহু ক্ষেত্রে তুমি হয় দেখবে, তুমি তোমার একটা বন্ধুকে নিয়ে চিন্তা করছো, ভাবছিলে ওর সাথে কথা বল, হট করে ওরই ফোন এসে গেছে তোমার, হয়তো অনেক সময় হয় এটা। হোয়াটসঅ্যাপে তুমি অন্য কাউকে হোয়াটসঅ্যাপ ভাবতে যে রাকেশ হোয়াটসঅ্যাপ করতে হবে, হট করে রাকেশের হোয়াটসঅ্যাপে তোমার ফোনে চলে, হয়তো এটা অজান্তে ম্যানিফেস্ট। আর তন্ত্র কি করে? তন্ত্র তোমাকে ম্যানিফেস্ট করা শেখায়, যে তুমি সজ্ঞানে কি করে ম্যানিফেস্ট করতে পারবে, আর যেটা ম্যানিফেস্ট করলে তোমার কাছে বিজ্ঞান আসবে। এটা এই সূক্ষ্ম শরীর দিয়ে করতে হয়, স্থূল শরীর দিয়ে হয় না। এই ম্যানিফেস্ট করার টেকনিকটাই কিন্তু তন্ত্র তোমার শেখায়। এবার তন্ত্র পড়াশোনার বিষয়। লোকে মনে করে মূর্খরা তন্ত্র করতে পারবে, কোনোদিনই মূর্খরা তন্ত্র করতে পারবে না। তন্ত্র মূর্খদের জন্য না। এবার তুমি প্রশ্ন করতেই পারো,
যে ঠাকুর রামকৃষ্ণদেব কি স্কুলে যেত না বামাখ্যাপা স্কুলে? ঠাকুর রামকৃষ্ণদেব বা বামাখ্যাপা বা তৈলঙ্গ স্বামী এদের সাথে তুলনা করার যোগ্য আমরা নয়। ওনার জেনারেশন, ওনার সিচুয়েশন, ওনার পরিস্থিতি, ওনার সময়, এটা আলাদা সময় ছিল। উনি যে সময় জন্মেছিলেন ভারতবর্ষ এখনকার মতো ছিল না। এখনকার দিনে তুমি যদি কোথাও টয়লেট করো 5 টাকা লাগে, আর জল খেলে মিনিমাম 10 টাকা, তাই তো? একদম। তাহলে সেখানে তুমি আশা করো কি করো ওই জামানার সাথে এই জামানার? ওনার জামানায় খাওয়ার চিন্তা ছিল না, জল কেনার চিন্তা ছিল না, কোনো চিন্তা ছিল না। হ্যাঁ। এছাড়া ওনারা যে সময় যে পরিবেশ পেয়েছে, পারফেক্ট অক্সিজেন পেত, পিওর অক্সিজেন, আর আমরা পিওর কার্বন ডাই অক্সাইড পাই। একদম সত্যি কথা। পিওর অক্সিজেন যখন নিচ্ছে ওনার শরীর মন বল একটা আলাদা পাওয়ার অটোমেটিক ছিল, ন্যাচারাল পাওয়ার, প্রকৃতির পাওয়ার। ওরা যেসব খাওয়া দাওয়া করেছে তখনকার দিনে অর্গানিক খাওয়া। আমরা কি করি? সব সার খাই, রং করা খাবার, ইঞ্জেকশন দেওয়া খাবার, 2 নম্বরই খাবার, যাই হাইব্রিড খাই। কিন্তু ওনারা সার দেওয়া খাবার, তাতে ওনার মস্তিষ্ক আরো সঠিক থাকছে, শরীর আরো ভালো থাকছে। সাধন ক্ষেত্র পেয়েছে ভালো ভালো, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে কেউ সমস্যা করবে না, যেখানে ওনাকে কেউ বাধা দিতে যাবে না। বুঝলি তো? কোনো শ্মশানে বসতে গেলে ওনাকে পয়সা দিতে হয়নি, কিছু দিতে হয়নি। তাহলে ওনা আর দ্বিতীয়ত আর একটা কথা যেটা বললি না, ওনাদের ঈশ্বরের অংশ বলা হয়, এটা সবচেয়ে বড় কথা। উনি জন্ম জন্মান্তর করে নিয়ে এসেছে, তারপর বামাখ্যাপা হয়েছে। আর আমি এই জীবনে এসেছি করে বামাখ্যাপা উনি তার সাথে তুলনা করবো, তো ওনাদের সাথে তুলনা নেই। এখন বর্তমান ক্লাইমেট তোমার যদি তন্ত্র করতে হয়, পড়াশোনাটা খুব ভালো জানতে হবে। তন্ত্রের মধ্যে আছে দেখবে মহাবিদ্যা। আগে তুমি বিদ্যা অর্জন করো, তারপর মহাবিদ্যা। বলাই আছে কেন মহাবিদ্যা? তাহলে মহাবিদ্যা কেন বলতো না তো, নিম্ন বিদ্যা বলতো। হ্যাঁ সত্যি। মহাবিদ্যা কেন বলেছে? না, আগে তুমি বিদ্যা স্কুলের পড়াশোনা করো, কলেজের পড়াশোনা করো, জ্ঞান নাও, তারপর তন্ত্রে এসো। এখন তন্ত্রটা বাজারে পুরো ভণ্ডামি হয়ে গেছে। কেন? মূর্খরা তন্ত্রে ঢুকেছে। অশিক্ষিত মূর্খ, বাড়ির বউ কাজ নেই, স্বামী পেটায়, তান্ত্রিক হয়ে যাচ্ছে। 2 দিন তান্ত্রিক ঘরে ঘুরতে ঘুরতে তান্ত্রিক বলছে আয় মা করে, তোর স্বামী করছে, তুই আমার কাছে সে তান্ত্রিক করছে, ভৈরবী হয়ে যাবে। রিক্সা চালাতো, আমার নিজের দেখা আমার মানে মাংস কাটতে একজন হঠাৎ দেখছি গ্রামের পিছনে ভৈরব। আমি যা কিছু জায়গায় তো আমার বিড়ালের মাংসের দোকান থেকে কিনে আনতাম, হঠাৎ ভৈরব হয়ে গেল, কালো ড্রেস ফ্রেস করে। রিক্সা নেওয়ার পরে আমি দেখছি তান্ত্রিক, লাল। আমার বাড়িতে চা বানাতো রাস্তার উপরে, হঠাৎ কদিন পর দেখছি জ্বরটা কি হলো, বলছি আমি তখন তারাপীঠে সাধনা করতাম। ও এখানে চা করে তারাপীঠে সাধনা, ঠিক আছে ভালো, বুঝতে পারছি। তো তন্ত্রের পরিস্থিতিটা এই জায়গায়। তন্ত্র পড়াশোনা ছাড়া হয়, তন্ত্রের 64টা পার্ট, এটা মূর্খদের দ্বারা করা সম্ভব না। মূর্খরা করা মানে কি, ঝাড় ফুঁক, তেল পোড়া, নোল পোড়া, জল পোড়া, একে বশীকরণ করে দেয়, ওকে এই করে দেয়, এগুলো শুরু করবে। এর মধ্যে সীমিত ওরা, ওরা ওই কুয়োর মধ্যে সীমিত। এই যে তুমি বললে কাল ভৈরব উপাসনা, দেখো এই জন্য এত কথা আমি তোমায় বললাম। কাল ভৈরবটা হলো পিএইচডি লেভেল, পিএইচডি লেভেল। আগে তো ওই স্কুল, তুমি মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে, গ্র্যাজুয়েট করবে, তারপর মাস্টার ডিগ্রি করবে, তারপর না পিএইচডি করবে। কাল ভৈরবটা পিএইচডি। এখন মানুষ প্রথমেই আগে বলে কাল ভৈরব। কাল ভৈরব হলো শিবের রুদ্র রূপ, রুদ্র রূপ। এবার সেই রুদ্রকে কন্ট্রোল করার মতো তোমার শরীরে তো সেই পাওয়ারটা তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি মানুষ যেটা মনে করে শিব শিব মানে কোনো একটা পার্টিকুলার ব্যক্তি, অ্যাকচুয়ালি তা তো নয়। শিব বলে কোনো পার্টিকুলার ব্যক্তি নেই, কোনো ব্যক্তি নেই যে বাঘের ছাল পরে বসে আছে কোথাও। এটা মানুষের বানানো। তুমি বাঘের ছাল পরে, গলায় সাপ থাকে, এত রুদ্রাক্ষের মালা থাকে, কোনোটায় দেখবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নেই, কোনোটা দেখবে খুব সুন্দর দেখতে, কোনোটায় ভুঁড়ি আছে। তো শিবের এরকম বিভিন্ন রূপ বিভিন্ন ভাবে নেই। কোনো জায়গায় একদম সেভিং ফেভিং করা, এই সিক্স প্যাক, এখন তো সিক্স প্যাকও আছে। কোনো জায়গায় তুমি দেখবে শিবের এরকম ভুঁড়ি নিয়ে একটা এইভাবে দাঁড়িয়ে আছে। বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে শিব আছে। শিব কথার অর্থ হলো জ্ঞান। শিব মানে কোনো পার্টিকুলার ব্যক্তি না। শিব কথার অর্থ হলো জ্ঞান। শিব কথার অর্থ হলো পুরুষ। আমরা যত পুরো ইউনিভার্স দেখি, ইউনিভার্সটা হলো প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে মা, আর শিব মানে হলো পুরুষ, যার কোনো আদি নেই, যার কোনো অনন্ত, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, আর যার মধ্যে সবাই মিলিয়ে আছে। তুমি একটা শিবলিঙ্গ যদি দেখো,
দেখবে শিবলিঙ্গের নিচের যে বেগটা থাকে ওটা ব্রহ্মা, এরপরে দেখবে এরকম একটা রিং থাকে ওটা বিষ্ণু, তারপরে দেখবে তুমি যোনি থাকে গৌরীপীঠ মাতৃশক্তি, তারপর শিবলিঙ্গ, সবার উপরে উনি দাঁড়িয়ে আছে। এইটা হলো আমাদের আদি ঈশ্বরের প্রতীক। শিবের উপাসনা করা বা শিবের সাধনা করা মানে মাথায় জটা করা, ভস্ম মেখে ঘুরে বেড়ানো না, তার এনার্জিটাকে নিজের মধ্যে নেওয়া, সেই পাওয়ারটাকে তৈরি করা। তুমি এখন ঋত্বিকের ফ্যান অনেকে আছে, ফ্যান পুরো সালমান খানের ফ্যান। এবার তারা যখন সালমান খানকে নকল করে চুল ফুল বানায় এরকম পুরো বাঁদরের মতোই লাগে। একদম সালমান খানের মতো কি লাগবে তাকে? একদমই না, একদমই না। কাক যতই ময়ূরের পালক লাগাক, কাকই থাকবে, আরো বিচ্ছিরি লাগবে ব্যাপারটা। কাক ছিল তাও একটা পথে ছিল, চারিদিকে পালক বোঝার পর আরো বিচ্ছিরি ব্যাপারটা। তো যারা এরকম সালমান খানকে দেখে ওরকম চুল বানিয়ে এরকম করে, অ্যাকচুয়ালি বাঁদরের মতোই লাগে তার। একদম ওকে ভগবান ন্যাচারাল যেমন হয়েছে তা। তো এই যে এই নকল করা, এখন মানুষ নকল করে। অঘরি মানেই লোকে বুঝে গেছে ঝাড়া ঝাড়া চুল করবো, তোমার দাড়ি গোপ বানিয়ে একদম জটা ফটা করে ছাই পাই রেখে মাংস মাংস ছিঁড়ে খাবো, মদ ফদ খাবো, আমি অঘরি। এটা ওকে দেখে নকল করছে, কপি করছে। পাওয়ারটাকে গেইন করতে হয়, শিবের পাওয়ারটাকে তোমার ভেতরে গেইন করতে হবে। তোমার মধ্যে সেই পাওয়ারটা থাকবে, তোমার মতো দেখতে হওয়া নিয়ে তো কিছু এসে যায় না, তুমি কি করতে পারো এটা সবচেয়ে বড় কথা। তাহলে এই পাওয়ারটাকে গেইন করা হলো সাধনা করা। সাধনা করা মানে তার মতো সেজে নেওয়া না, আমি আমার মতোই, আমি কারোর মতো নই। এখন ম্যাক্সিমাম লোক সাজে, সেজে সাধে করে সাধনা, সাধনা করে না কিন্তু মানে সাধক সেজে ফেল, এটা হচ্ছে এখন পছন্দ। এবার তোমার যদি কাল ভৈরব করো, তো কাল ভৈরবের এনার্জিটা তোমার মধ্যে নিতে হবে না। এই কাল ভৈরব যে এনার্জিটা তুমি তোমার মধ্যে নেবে সাধনা করার সময়, তার জন্য তোমার আধারটাকে তৈরি করতে হবে। আধারটাকে তৈরি করতে গেলে তোমার পার্ট বাই পার্ট আসতে, তুমি এক চান্সই কখনো পিএইচডি করতে পারো। বুঝতে পারলাম ব্যাপারটা? একদম একদম, আপনি খুব সুন্দর বললেন কথাটা। আচ্ছা, আপনি কথা বলতে বলতে মাঝখানে মেনশন করেছিলেন মহাকালের নাম। আচ্ছা, কাল ভৈরব এবং মহাকাল এটা কি একই দেবতা? না, দেবতা তুমি জানো, দেবাদিদেব মহাদেব, মহাদেবের এক একটি রূপ, এক একটি এনার্জির এক একটা নাম। কাল ভৈরব যেমন একটা এনার্জি, মহাকাল ভৈরব একটা এনার্জি, দুটো আলাদা এনার্জি, আচ্ছা দুটো সেম না। এবার এই দুটোকে নিয়ে বলতে গেলে আমাদের বৃহৎ ভিডিও করতে হবে না, আচ্ছা সেটা শুধু কাল ভৈরব পার্টি রাখতে পার, মহাকালেরই পার্ট। আচ্ছা আচ্ছা। আমাদের বঙ্গদেশে কিন্তু প্রচুর মানুষরা এই কাল ভৈরব বলতে মহাকালের কথাটাই বোঝে। এই ব্যাপারে যদি কিছু বলেন, মানে এই কাল ভৈরবের প্রচলন আমাদের বঙ্গদেশে এত কম কেন? বঙ্গদেশে কম, এখন তো প্রচুর বেড়ে গেছে। এখন বেড়ে গেছে। অ্যাকচুয়ালি এই ভৈরব কালচার গুলো ম্যাক্সিমাম আউট অফ বেঙ্গলে বেশি ছিল, যেমন তোমার ইউপিতে, মহারাষ্ট্র, এইসব জায়গার লোকেরা ভৈরব কালচারটাকে বেশি মানে। আমাদের বঙ্গদেশে কি হবে, মাতৃ কালচারটা বেশি মানানো। দেখবে এখানে কালী তারা, না বলো বলো, চলো বলতে থাকো। কালী তারা এইসব পুজোটা বঙ্গদেশে বেশি হয়। কালীর যেহেতু বঙ্গটা কালী ক্ষেত্র, এই জন্য কালীর পুজোটা বঙ্গদেশে বেশি হয়। দুর্গা পুজো, মাতৃশক্তির পুজোটা বেশি হয়। আচ্ছা। আর ভৈরব গুলো অ্যাকচুয়ালি তোমার কি বলবো, বাইরে সাউথ ইন্ডিয়া তুমি যাও, হুরু ভৈরবের পুজো হয়, অসিতাঙ্গ ভৈরবের পুজো হয়, উন্মুক্ত ভৈরবের পুজো হয়, যেগুলো আমাদের এখানে সচরাচর হয় না। আর যদিও হয়ে থাকে কখন হচ্ছে, যখন আমরা কালী পুজো করতে বসে অষ্ট ভৈরবের পুজো করি, তারা পুজো করতে বসে ভৈরবের পুজো করি, তখন তাদের সঙ্গে পুজো করা হয়, পার্টিকুলার পুজো হয় না। আর এখন পার্টিকুলার পুজো কাল ভৈরবের হয় আর মহাকালের হয়, তাও আমি অনেক জায়গায় দেখছি গুলিয়ে ফেলে। আচ্ছা গুরুজি, আপনি তো কথায় কথায় মহাকালের নামটা উল্লেখ করলেন। এবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু লোক মহাকাল আর কাল ভৈরবের মধ্যে একটু গুলিয়ে ফেলে। তাহলে আসলে কি এই দুটো দেবতা একদমই আলাদা, নাকি এরা একই দেবতা? এই যে বললাম দেবাদিদেব মহাদেব, এই যে মহাদেবের এক একটা এনার্জির এক এক রকম নাম। তো এরকম ভৈরব তো দুটো না, 1008 ভৈরব আছে। এবার যদি 1008 বলি, 72,000 ভৈরব আছে। আমাদের শরীরে 72,000 নারী, তারপর যেমন 72,000 নারী হয়, 72,000 নারী থেকে 72,000 যোগিনী, এই 72,000 যোগিনীকে ভৈরবী বলা হয়। যেমন মাতৃশক্তির রূপ এক একটা, ঠিক এরকমই শিবের 72,000 ভৈরব আছে। এরকম প্রত্যেকটা ভৈরবের মন্ত্র আলাদা, প্রত্যেকটা ভৈরবের এনার্জি আলাদা, প্রত্যেকটা ভৈরবের হেড আলাদা, স্বরূপ আলাদা।
মহাকালের দেখবি কাল, কাল ভৈরব যেটা বলে, কাল মানে সময়, আর এখানে কি বলা হচ্ছে মহাকাল মানে সময়েরও ঊর্ধ্বে উনি, উনি আরো বেশি পাওয়ারফুল কাল ভৈরবের থেকে। মহাকালের দেখা যায় 10টা হাত আছে, আর কাল ভৈরবের দেখবি 4টে হাত আছে, দুজনের রূপটাও আলাদা আলাদা আছে। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত আমরা যখন ভৈরবের ভিডিও হ্যাঁ। করবো তখন বিস্তারিত আলোচনা। আমরা দেখি যে এই ধারার যারা মানুষ তারা নিজেকে অঘরী নইলে তান্ত্রিক বলে পরিচয় দেয়। এরা কি আসলে একই, নাকি এদের মধ্যে কিছু তফাৎ আছে? দেখো, অঘোর অ্যাকচুয়ালি এখন বর্তমানে অঘোরটা ছড়াছড়ি। প্রথমে আমি বলেছিলাম কালো কাপড়ের মার্কেটটা এখন হাই চলছে। এই যারা তন্ত্র পথে আছে তারা সবাই তান্ত্রিক বলে নিজেকে, যারাই তন্ত্র পথে আছে, সেটা অঘোর পথক যাই পথ। এবার এই অঘোর বলতে গেলে অঘোর কোনো পরম্পরা না, অঘোর কোনো পন্থ না, অঘোর একটা অবস্থা। একটা সাধক যখন, আমরা যেটা অঘোরই দেখি চোখে কালো কাপড় করছে, এই চারটি মানুষের মাংস খাচ্ছে, শ্মশানে দৌড়াদৌড়ি করছে, এগুলো অঘোর সাধনার একটা পার্ট আছে। যখন আমি শ্মশান সাধনা করবো তখন শ্মশানের একটা পার্ট, যখন আমি চিতা সাধনা করবো চিতা একটা পার্ট সাধনা। তো চিতা সাধনা করার সময় তখন আমার ভস্ম মাখতে হবে। এমনি আমরা ভস্ম দিয়ে তিলক করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অঘোর যেটা, একটা সাধক যখন সাধনা করতে করতে একটা অবস্থানে গিয়ে পৌঁছায়, সেই অবস্থানটাকে বলা হয় তুরীয় অবস্থা। সাধকের যখন তুরীয় অবস্থা হয়, কখনই তুরীয় অবস্থা হয় যখন কুণ্ডলিনী সাধনা করতে করতে সাধক যখন নিজেকে একটা অবস্থানে নিয়ে যায়, যেটা আমাদের আজ্ঞা চক্রের, ঠিক আজ্ঞা চক্রের সোজাসুজি পিছন দিকে তাকে হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ড, এই দুটো গ্ল্যান্ডের মিডিলে একটা হালকা স্পেস আছে। একটা সাধক যখন নিজেকে ওই স্পেসে নিয়ে যায় বা ওই জায়গায় গিয়ে স্থিত করে, তখন বলা হয় ওটাকে স্তূরীয় অবস্থা। এই স্তূরীয় অবস্থায় যখন যায়, ঠিক এই জায়গাটায় শিবের অবস্থান বলা হয়। সাধক ওই অবস্থায় যখন পৌঁছে যায়, সে জীবনের সমস্ত ঘোর কাটিয়ে ফেলার পর ওই জায়গায় সে যেতে পারে। এই জন্য ওই জায়গাটাকে অঘোর অবস্থান বলা হয়। একটা সাধক যখন ওই জায়গাটায় বিলং করতে পারে, তখনই নিজেকে সে অঘরী বলার অধিকারী রাখে। এখন তো এমনি রাখে, টাইটেল ওটা হয়ে গেছে অঘরী। আমরা মাঝে মাঝে দেখি তারাপীঠ বা কোনো শ্মশান জায়গায় গেলে, শ্মশানের মতন জায়গায় গেলে, যে নাচ সম্প্রদায় যারা যোগীরা আছে তারা সবাই নিজেকে অঘরী বলেন। মানে নাচ সম্প্রদায় মোটামুটি সবাই অঘরী। আর আপনি একটা অন্য অঘোর সম্প্রদায় থেকে আপনি বিলং করেন। তাহলে কি আপনাদের মধ্যে এদের মধ্যে কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে? দেখো, অন্য কারো সম্প্রদায় নিয়ে বলা উচিত না, নিন্দা করা উচিত। আমি নিন্দাও করছি না, মানে এটা জাস্ট ইনফরমেটিভ পারপাসে। কিন্তু অনেকগুলো পরম্পরায় জড়িত। এই যে আমার দীক্ষা নিয়ে কিন্তু অনেকের একটা কন্ট্রোভার্সি আছে। অনেকের আমার ভিডিওতে উনি কোন পরম্পরা? আমি দুটো পরম্পরাকে মানি বা মেনে চলি। সেটা হলো উদাসীন পরম্পরা, দ্বিতীয় কিনারাম পরম্পরা। উদাসীন পরম্পরাটা সম্পূর্ণ সাত্ত্বিক পরম্পরা। আচ্ছা, उदासीन परंपरा साधकরা কিন্তু সাত্বিক। উদ আসে, जिसका आसन सबसे ऊंचा। উদাসীন পরম্পরাটা আসে বাবা শ্রীচন্দ্র দেবের নাম অনেকেই শুনেছে, অনেকে জানে না। গুরু নানকের দুটো ছেলে, গুরু নানকের বড় ছেলের নাম হচ্ছে বাবা শ্রীচন্দ্র। উনি অবিনাশী মুনির কাছে দীক্ষিত। এই অবিনাশী মুনির নাম আমরা ইতিহাসে শুনেছি। এই অবিনাশী মুনির এই পরম্পরাটি হলো উদাসীন পরম্পরা। আর এই উদাসীন পরম্পরার প্রবর্তক হলো বাবা শ্রীচন্দ্রদেব, গুরু নানকের ছেলে। উনি গুরু নানকের পরম্পরা থেকে বেরিয়ে উদাসীন পরম্পরার সাথে জড়িত হন, দিয়ে উনি উদাসীন পরম্পরার পুরো বিস্তার করেন। আর এই পরম্পরাতে আমি জড়িত, এর সাথেও আমি কিনারাম পরম্পরায়। কেন আমি কিনারাম পরম্পরায় জড়িত? আমার ছোটবেলায় প্রথম দীক্ষাই হয় কিনারাম পরম্পরায়। যখন আমার এই তন্ত্র মন্ত্র দীক্ষা সম্পর্কে কোনো সেন্স নেই, তখন এই পরম্পরায় দীক্ষিত। এরপর যখন আমি সেন্সে আসি, মানে যখন বুঝতে শিখি, তখন আমি উদাসীন পরম্পরা থেকে শিখি। তো কোনোটাকে ফেলে কোনোটা ধরার ব্যাপার নেই। এরপর আমি যখন বুঝতে শিখি, জানতে শিখি, আমার যে প্রথম গুরু
তার সাথে আবার আমার মিট হয়ে যায়, এটা একটা বড় ঘটনা, পরে বলবো। তো তার সাথে আবার মিট হয়ে যায়, আবার আমি কিনারাম পরম্পরার সাথে কানেক্টেড হয়ে যাই। তো সুতরাং কোনোটাকে আমি ফেলি না। যেমন তুমি বলো শ্রীকৃষ্ণের দুটো মা বাবা, কোনোটাকে ফেলে কি কোনোটা না, একজন ধারণ করেছে, একজন পালন করেছে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হয়ে গেছে। উদাসীন পরম্পরা থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি, ওই পরম্পরাও দীক্ষা নিয়েছি। কিন্তু তার আগে এই তন্ত্র মার্গে জন্মই দিয়েছে আমার মোহনী বাবা, অবধূত মোহনী বাবা। উনি হলো কিনারাম করেন। তো মিডিলে অনেক দিন বাবার সাথে আমি বিচ্ছেদ হয়ে যাই, বিচ্ছেদ করবো না, মানে আমার তখন ছোট বয়স, তারপরে আমারও তো আর মনে নেই, জানা জানি। তারপর ভবিষ্যতে বাবার সাথে আবার আমার মিট হয়, এটা একটা বড় বিস্তারিত ঘটনা আছে। দিয়ে কিনারাম, তো আমাদের যে কিনারাম পরম্পরা হয়, এটা ডাইরেক্ট অঘর পরম্পরা। কারণ কিনারাম বাবা ডাইরেক্ট অঘরে ছিলেন। কিনারাম বাবার যখন জন্ম হয়েছিল, কিনারাম বাবাকে দীক্ষা দিয়েছিল স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনকে একত্রে বলা হয় দত্তাত্রেয়। দত্তাত্রেয় এসে কিনারাম বাবাকে দীক্ষা দেন। তারপরে কিনারাম বাবা কেঁদেছিলেন। জন্মের পর 3 দিন কিনারাম বাবার মুখ থেকে কোনো শব্দ আওয়াজ বেরোয়নি, দীক্ষা হওয়ার পর আওয়াজ হয়েছে। এরপর কিনারাম বাবা মানে জীবদ্দশায় গুরুপান হচ্ছে শিবরাম বাবা। শিবরাম বাবার কাছে কিনারাম বাবার দীক্ষা। তারপর কিনারাম বাবার দীক্ষা হয় কালুরাম বাবার কাছে, কাশীতে। কালুরাম বাবা ছিলেন ক্রিমকুণ্ডের পীঠাধীশ্বর, কাশীর যে ক্রিমকুণ্ড আছে। তো তার কাছে কিনারাম বাবার শিক্ষা দীক্ষা সমস্ত কিছু হয়। তারপর কিনারাম বাবা শেষে জানতে পারেন এই কালুরাম বাবা কোনো মানুষ ছিলেন না, উনি স্বয়ং দত্তাত্রেয় ছিলেন। তো কিনারাম বাবার পরম্পরাটা স্বয়ং দত্তাত্রেয় থেকেই আসে, অঘর পরম্পরা। আর গোরখনাথদের যে পরম্পরা আছে, গোরখনাথদের নাথ, কাটা নাথ আছে। তো গোরখনাথদের পরম্পরা অ্যাকচুয়ালি অঘর পরম্পরা বলা চলে না। গোরখনাথ পরম্পরা থেকে লোকে পরে অঘর দীক্ষা, অঘর মন্ত্রই অঘর হয়। কিন্তু গোরখনাথের মন্ত্র, গোরখনাথকে অ্যাকচুয়ালি বলা হয় কান ফাটা যোগী। কান ফাটা যোগী তুমি কোনো জায়গায় দেখবে না লেখা আছে অঘরি গোরখনাথ। অঘরি গোরখনাথ বলে কোথাও লেখা নেই। গোরখনাথের নাম কি? যোগী গোরখনাথ, গুরু গোরখনাথ। একদম ঠিক, একদম। যোগী গোরখনাথ, গুরু গোরখনাথ, তুমি সব পাবে। তো গোরখনাথ হলো যোগী, ওনাদের মধ্যে সম্পূর্ণ হঠযোগ সাধনা। কিন্তু এখন অনেকে আমি দেখি হঠযোগ তো করেই না, শুধু গোরখনাথ পরম্পরার দীক্ষা নিয়ে নিজেকে অঘরী বলে দেয়। তো সবই পার্ট বাই পার্ট। কারণ যেহেতু গোরখনাথের গুরু মার্চেন্দার না, উনি অঘর ছিলেন। তো সেক্ষেত্রে অঘরীটা ওদের মধ্যে বিলং করে, কিন্তু সেটা ওদের মধ্যে অঘর দীক্ষা নেওয়ার পর। শুধু গোরখনাথের মন্ত্র নিয়ে ওরা অঘরী হতে পারে না। আচ্ছা, এটা তো ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে। দেখো বিভিন্ন পরম্পরার বিভিন্ন, এবার যদি তুমি তীর্থনাথ পরম্পরায় যাও, ওদের সকাল থেকে নিয়ম কানুন একদম সারাদিন, ওদের দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রম, তারপর সাম্রাজ্য দীক্ষা, মহাসাম্রাজ্য, ক্রিয়ামেধা সাম্রাজ্য, মহামেধা সাম্রাজ্য, যেরকম পর দীক্ষা ওদেরই থাকে। তো এক একটা পরম্পরার এক একটা সিস্টেমে চলে। উনি উত্তরটা খুবই সুন্দর দিলেন। যারা দেখছেন তাদের হয়তো অনেক কনফিউশন, অনেক ডাউটস ক্লিয়ার হয়ে যাচ্ছে এতদূর পর্যন্ত। আচ্ছা, আমরা দেখেছি শাক্তদের মধ্যে একটা বহু দীক্ষা প্রচলন আছে, যেরকম শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা। কিন্তু সব সম্প্রদায়ে তো এই প্রচলনটা নেই। যারা একটা দীক্ষা কিংবা অন্যরকম দীক্ষা সিস্টেম থেকে দীক্ষা নেয়, তাদের মধ্যে তফাৎ কি হয় উপাসনার সময়? দেখো, যে কোনো নর্মাল পরম্পরাতে, যে কোনো পরম্পরাতে দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেকটা আছে, বাকিগুলো কিন্তু সব পরম্পরায় নেই। এক একটা পরম্পরা, যেমন যদি কোনো বামা খাওয়া পরম্পরার কাউকে দেখো, ওদের মধ্যে শুধু দীক্ষাই আছে। এবার বামা খাওয়া পরম্পরার সাথে যারা জড়িত ছিল তখনকার দিনে, তারা অন্য অন্য পরম্পরা থেকে আরো কিছু নিয়ে আলাদা আলাদা করে সেট আপ করেছে। আসলে বাপদের তো কোনো কিছু থিওরি কাউকে কিছু বলে যায়, উনি যে কজন শিষ্যকে শুধু দীক্ষাই দিয়েছিলেন। তাহলে ওনার শুধু দীক্ষাতেই এত পাওয়ার ছিল, তাতেই অস্থির গান। কেউ কি শুনেছে বামা খাবার পূর্ণাভিষেক হচ্ছে, বামা খাবার রাজ্যাভিষেক হচ্ছে? ওসব প্রচলন ছিলই না। এগুলো পরে অন্য অন্য পরম্পরায় এসে বিভিন্ন ভাবে। অ্যাকচুয়ালি এখন কি বলতো, মানে সাধনাটা ব্যাকওয়ার্ড হয়ে গেছে। এখন দীক্ষা, দীক্ষা কেনা বেচা, এই ব্যাপারটা এখন মার্কেটে খুব হাইলাইট হয়ে গেছে। মানে কে কত টাকায় দীক্ষা বিক্রি করতে পারে, কে বছরে কতবার দীক্ষা দিতে পারে, কে আর কত শিষ্য হয়েছে, কে কত ধান্দাবাজি করলো দীক্ষা দিয়ে, এখন এই ব্যাপারটার প্রচলনটা বেশি। অ্যাকচুয়ালি তুমি দীক্ষা নিলে, একটা দীক্ষা নিয়ে কোনো সাধনা করলে না, কিছুই করলে না, শুধু একটা মন্ত্র নিয়ে চলে গেলাম, সারাদিন ঠকাস টকিস ঠুকে এলাম, সব হয়ে যাবে? তো তুমি দেখবে যারা কীর্তন করে, যারা হরিনাম করে, তারা সারাদিন গুড়িগুলো মালা জ্বলছে।
তাহলে কি তারা সিদ্ধাই হয়ে গেছে, না সিদ্ধ পুরুষ হয়ে গেছে পুরোপুরি? হচ্ছে কি একদমই হয়নি তো? তাহলে ওটা সাধারণ। সারাদিন তুমি জব করা মানে একটা মন্ত্র পেয়ে গেছি আমি জবই করে গেলাম, না, ওটা কোনো সাধনাই না, সময় নষ্ট করা। মন্ত্র নিয়ে তোমার সাধনা করতে, মন্ত্রটাকে উপলব্ধি করতে, মন্ত্রটাকে ফিল করতে হবে। তুমি দেখবে জাপান ফাপানের দিকে, থাইল্যান্ডে চা দিয়েও সাধনা হয়, জানো? না, এটা প্রথমবার শুনলাম। তুমি ভালো করে দেখবো, ওখানে তো মনস্ট্রি আছে, আমি তো খুব মনস্ট্রিতে ঘুরে বেড়াই, যেহেতু আমি বৌদ্ধ তন্ত্র করি। সকালবেলা ওরা কি করে, মনস্ট্রিতে চা বানায়। চা যখন চায়ের যে জায়গাটা আগুনের উপর বসালো, ওটার মধ্যে জল যখন ঢালছে, জলের যে সাউন্ডটা, ওই সাউন্ডটা ওরা ফিল করে। কারণ এই যে জলটা ঝরঝর করে পড়ছে, এই সাউন্ডের একটা ফিলিংস আছে। এরপর জলটা যখন টকবক করে ফুটছে, ওটার যে আওয়াজটা, ওর মধ্যে গুঁড়ো চা দেওয়ার পর ওরা খুব ফ্লেভার চা পছন্দ করে, দেখবে ফ্লেভার। আমরা যেখানে যা ইচ্ছা তাই, 5 টাকার চা, 10 টাকার চা, অমুক দিদির চা, তমুক দিদির চা, এইসব খেতে ভালোবাসে। কিন্তু ওরা চায়ের সুন্দর করে ফ্লেভার দিয়ে, এবার চাটা যখন ফোটাচ্ছে, ওই যে ফ্লেভারের সেন্টটা বেরোচ্ছে, ওদের মধ্যে অনেকে কিন্তু ওই সময় চ্যান্টিং করছে আর মেডিটেশন করে। চ্যান্টিং করছে আর ওই গন্ধটা, ওই ফিলটা ওরা নিতে থাকে কিন্তু। আর ওরা ওটা মনে করে যখন চাটা টকবক করে ফুটছে, তুমিও ভেবে দেখো চোখ বন্ধ করে, একটা জায়গার মধ্যে জল ফুটছে, চা দেওয়া আছে, ফুটছে, হালকা হালকা ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, চায়ের স্মেলটা ছড়াচ্ছে। ওরা ওটাকে ফিলিংস এ নেয় খুব ভালো করে নিয়ে। এরপর ওরা চাটাকে অফারিং দেয়। চাটা বানানোর পর ওরা গুরু পদ্মসম্ভবা হোক, বুদ্ধ হোক, যে ওদের তো অনেকগুলো পার্ট আছে, তো ওরা ওটা অফারিং দেয়। চাটা অফারিং দেওয়ার পর চাটা নিজেরা খায়। তুমি দেখবে চাটা একটা এনার্জি, চাটা খাওয়ার পর একটা এনার্জি। ওরা চাটাকে কিন্তু একটা মানে সাধনার একটা চক্র হিসেবে নিয়ে বসে, নিয়ে সবাই মিলে চা খায়। ওরা চা খেতে খেতে চ্যান্টিং করে, পুজো করে চাটা। তাহলে চাটার মধ্যে থেকে ওরা একটা ফিলিংস দেয়। সবকিছুর মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু, যেটা আমাদের এখানে তুমি থাইল্যান্ডে বা জাপানে কোনো তুমি এতে গিয়ে দেখবি, ওজো এই ব্যাপারটা নিয়ে বলেছে, তুমি দেখবি চায়ের উপরে। এটা ছিল অঘর পরম্পরা পার্ট 1। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। লাইক এবং কমেন্ট করে জানান আপনাদের প্রশ্ন। আমরা কিন্তু আপনাদের প্রশ্ন ফিচার করতে চলেছি পরবর্তী পডকাস্টে। পরবর্তী পডকাস্ট কিন্তু হতে চলেছে আরো রহস্যকর, অঘর তন্ত্রের কিছু গভীর তত্ত্ব, অঘর দীক্ষা এবং নানা রকম না জানা তথ্য। তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হচ্ছে পরের পডকাস্টে পার্ট 2 অফ অঘর পরম্পরা। ধন্যবাদ। জয় শ্রী ভৈরব।